হঠাৎ করে দেখলাম যে এই জেনারেশন তাদের ছবি শেয়ার করে লিখছে চির উন্নত মামশির। এটা একজন শহীদের, তার নাম ওমর ফারুক। সে শহীদ হওয়ার জাস্ট কয়েকদিন আগে তার ছবির উপরে চির উন্নত মামশির লিখে তার 7 দিনের মধ্যে সে শহীদ হয়ে গেছে রাজপথে ফ্যাসিস্ট হাসিনার বুলেটের আঘাতে। বিদ্রোহী কবির যে বিদ্রোহী সত্তাটি আসলে এটা কি শুধু একটি ঔপনিবেশিক শাসনের প্রতিবাদ ছিল, নাকি এর অন্তর্নিহিত কোনো অন্য কোনো ভাববোধ ছিল তার, অথবা কোনো ইঙ্গিত ছিল বলে আপনি মনে করেন? আসলে নজরুল সম্পর্কে আমার এক ধরনের ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে। আমার কাছে মনে হয়েছে যে নজরুল ইসলাম যদিও বাংলা ভাষায় লিখেছেন এবং আমাদের এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে আমাদের কবি বলে দাবি করি, কিন্তু ওনার যেই মূল যে সত্তাগত ওনার ভিতরের যেই এলিমেন্টগুলো, যেগুলো জাতির জন্য, দেশের জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন, এগুলো আসলে বিশ্বজনীন। মানে পৃথিবীর যে কোনো জায়গায় অপারেশন আসবে, স্বৈরশাসন আসবে, ফ্যাসিবাদ আসবে, উনি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবেন। তো যার ফলে ওই যে আমরা তার যে যাত্রা শুরু হয়েছিল কলোনিয়াল মানে রেজিস্ট্যান্স থেকে, ওখান থেকে আজকে একদম 24-এর এই জেনজিদের এই মুভমেন্ট, এই পুরো সময় প্রতিটা ধাপে ধাপে উনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আর এইবারের প্রাসঙ্গিকতা তো মানে অবিস্মরণীয়, কারণ এমন এক জেনারেশন তাকে গ্রহণ করেছে যেই জেনারেশন সম্পর্কে আমরা অলরেডি তখন হতাশ ছিলাম, যে এরা সারাদিন ফেসবুকে থাকে, ডিভাইস নিয়ে থাকে, বই পড়ে না, কিছু করে না। হঠাৎ করে দেখলাম যে এই জেনারেশন তাদের ছবি শেয়ার করে লিখছে চির উন্নত মামশির। এটা একজন শহীদের, তার নাম ওমর ফারুক। সে শহীদ হওয়ার জাস্ট কয়েকদিন আগে তার ছবির উপরে চির উন্নত মামশির লিখে তার 7 দিনের মধ্যে সে শহীদ হয়ে গেছে রাজপথে ফ্যাসিস্ট হাসিনার বুলেটের আঘাতে। তো এখন নজরুলের প্রাসঙ্গিকতা এমনভাবে আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে যে এখন মনে হচ্ছে যে ওনাকে আমরা নতুন করে ফিরে পেলাম। আসলে নতুন করে ফিরে পেলাম এই চেতনার পিছনের চেতনাটা হচ্ছে উনি ছিলেন বিরাজমান আমাদের মধ্যে এবং থাকবেন ইনশাআল্লাহ। শিল্পী, আপনি আরেকটু জানতে চাই, বুঝি আপনি বলছিলেন জেনজির কথা বলছিলেন, আসলে সত্যি কথা বলতে যে নজরুলকে আমরা আবার নতুন করে পেয়েছি। আসলে এই যে একটা জেনজিদের ব্যাপারে বা এই প্রজন্মের ব্যাপারে আমাদের একটা হতাশা ছিল, তারা খুব টেক সেভি, তারা একটু তাদেরকে আড়ষ্ট করে রাখে, একটু আইসোলেটেড করে রাখে, কিন্তু এই যে মাঠের আন্দোলনটা তো আসলে অনেকটাই খালি ছিল, কেউ করতে পারেনি, আর তারা সেটা করে দেখিয়েছে। আসলে এর পিছনে কি রিজন বলে আপনি মনে করেন, যে কোন জিনিসটা তাদেরকে ধাবি, শুধু কি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা নাকি অন্য কোনো বিষয় ছিল? দেখো, আমাদের এই 16 বছরে মানে অনেক মানে অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল কর্মী এরা কিন্তু জেলে ছিল, এবং আমরা তখনও জানি যে গুম হচ্ছে, আয়নাঘর আছে এদেশে, এই সমস্ত ভয়ঙ্কর সব ব্যাপারগুলোর ভিতর দিয়ে কিন্তু আমাদের সন্তানরা মানে আমরা গেছি গত 16 বছরে। তো তখন মানে খুব যথারীতি, মানে প্রাকৃতিকভাবেই ওই কারার ওই লৌহ কাপাট আমাদের সামনে কিন্তু এসে পড়ে। তো আমি প্রাসঙ্গিকতার কথা এই জন্য বারবার বলছি যে এই যে কারার এই লৌহ কাপাট ভেঙে কলের লোপাট, এই যে এই সমস্ত কারাগার যে ভেঙে ফেলতে হবে, এবং এই ফ্যাসিবাদের যেই জান্তব মানে আগ্রাসন আমাদের উপর মানে আঁকড়ে ছিল, এটাকে যে ভেঙে ফেলতে হবে লাথি মেরে, এই বোর্ডটা যখন সেই উপলব্ধি করেছে, আলটিমেটলি তাকে নজরুলের কাছে ফিরে যেতে হয়েছে। কারণ এই কথাগুলো সে যখন তার চেতনার কথা যখন সে খুঁজতে গেছে, সে দেখেছে যে এখানে একজন কবি আছেন, তিনি নজরুল। অসাধারণ বলেছেন।